So good morning guys, good morning from Tarapit. Good morning guys. হ্যাঁ গুড মর্নিং। আর এখন ঘড়িতে বাজে 7:36, 31st of August। তো গতকাল রাত্রিতে আমরা তারাপীঠ এসে পৌঁছেছিলাম, তোমরা দেখেছো। আর আজ সকালবেলা স্নান টান সেরে একদম ফ্রেশ হয়ে গেছি। তো আমরা এখন কোথায় বেরোচ্ছি? আমরা এখন যাচ্ছি তারামা মন্দিরে দর্শন হ্যাঁ, মন্দিরে দর্শন করতে, এবং খুব তাড়াতাড়ি সেখান থেকে ফিরে আসবো, কারণ আজকে আরও 3টে ডেস্টিনেশন আছে। একদম। হ্যাঁ, ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে তারা মায়ের মন্দির দর্শন, সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, এবং থার্ড ডেস্টিনেশন হচ্ছে ইলামবাজার উড ফসিল পার্ক। তো এই 3টে ডেস্টিনেশন কভার করে আজকে আমাদের টার্গেট হচ্ছে আজকেই আমরা বাড়ি ফিরে যাব। তো আর সময় নষ্ট করব না। হ্যাঁ, কতটা কি কভার করতে পারি, তো সময় নষ্ট করব না। তো চলো তাড়াতাড়ি করে তারা মায়ের মন্দির দর্শনে বেরিয়ে পড়ি। আর এই হচ্ছে সেই ধর্মশালা যেখানে আমরা রাত্রিবেলা ছিলাম। তো গাইস দেখতেই পাচ্ছ পেছনে অনেক বড় এখানে হনুমান মন্দির রয়েছে, আর উপরে হচ্ছে একটা বিশাল বড় শিবলিঙ্গ। আর ঠিক এর পাশেই হচ্ছে আমাদের ওই ধর্মশালাটা যেখানে আমরা রাত্রিবেলা ছিলাম। এই যে পাশেই হচ্ছে ধর্মশালা, আর তার পাশেই হচ্ছে মন্দির। তো চলো। তো ফাইনালি গায়েস আমরা চলে এসেছি তারাপীঠে তারামার মন্দিরের সামনে। তো এই হচ্ছে মন্দির, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, পরে দোকান। তো এই পাশটা হচ্ছে বাজার রয়েছে, আর এখানে জুতোগুলো খুলে রেখেছি। হ্যাঁ আমি অনেক রাতে দেখতে পাই। হ্যাঁ, পরে এই ছবিটিকে সব করে নিয়ে দোকানে সব। হ্যাঁ হ্যাঁ, সব করে নেবো, কোনো চাকরি করে নেবো। তো এই যে দাদা একদম মন্দিরের সামনেই হচ্ছে ওনার দোকানে আমরা জুতোগুলো খুলে রাখলাম। তো দাদার বিহেভিয়ার খুবই ভালো। দাদার নামটা গোপাল দা। তো আপনারা দাদার কাছে একটু সাহায্য নিতে পারেন। একদম। তো ঠিক আছে, চলো মন্দিরটা তাড়াতাড়ি করে দর্শন করে। নাম্বারটা নিয়ে নেবেন। হ্যাঁ অবশ্যই, দাদার ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি মন্দিরটা দর্শন করে নিই। তো এই হচ্ছে মন্দিরের ভেতরের সিনারি। বাবা, তাও আজকে তুলনামূলকভাবে ভিড় অনেক কম। তোমরা দেখতে পাচ্ছ লাইন, দেখো ওই যে উপরে সবাই লাইন দিয়ে রয়েছে। তো এটাই হচ্ছে মেন মন্দির। হ্যাঁ, চন্দ্রচূড় ভৈরবের মন্দির এটা। দেখো লেখা আছে চন্দ্রচূড় ভৈরবের মন্দির। হ্যাঁ, ওই দিকটা হচ্ছে মহাশ্মশান। হ্যাঁ, এই রাস্তা দিয়ে সোজা মহাশ্মশান চলে যেতে হবে। এই যে দেখো, আজকে তুলনামূলকভাবে ভিড়টা অনেকটাই কম রয়েছে। আর এই হচ্ছে আমাদের ভিউ। তো দেখো এখানে ওটা মেন মন্দির না। আর দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই মেন মন্দির, অসম্ভব সুন্দর। আর এখানে পুণ্যার্থীদের ভিড়, সবাই দাঁড়িয়ে রয়েছে। কি আছে ওর পাশে? এদিকে যেতে দেবে? আর এই হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। তো দেখতেই পারছো যে জুতো পরে প্রবেশ নিষিদ্ধ। পূর্ণিমা তো এই হচ্ছে
তারাপীঠ মহাশ্মশান। তো এখান থেকে একজন এসে কপালে তিলক কেটে দিয়ে চলে গেলেন। তো এই হচ্ছে সাধক বামদেবের ঘাট, আর এই যে রাস্তাটা এটা সোজা চলে যাচ্ছে তারামার মন্দির। তো তারামার মন্দিরের মেন গেটের সোজাসুজি যে রাস্তা, সেই রাস্তা দিয়ে এলে তোমরা এই সাধক বামদেবের ঘাটে এসে পৌঁছবে। আচ্ছা, আর বেশি দেরি করব না, কারণ হাতে সময় খুব কম রয়েছে আর অলরেডি 9টা বাজতে যায়। তো তাড়াতাড়ি করে আমাদেরকে রাইড শুরু করতে হবে, কারণ এখান থেকে বোলপুরের ডিস্টেন্স গুগল ম্যাপ যা বলছে সেই গুগল ম্যাপ অনুসারে এখান থেকে বোলপুরের ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 70 কিলোমিটার, 70 কিলোমিটার্সের রাইড আছে। তো তাই আর দেরি করব না, চলো বেরিয়ে যাই। তো গায়েস, তারাপীঠে তারামার মন্দিরের দর্শন সেরে আমরা আবার ফিরে আসলাম আমাদের ধর্মশালাতে, আর এখন ঘড়িতে বাজে অলমোস্ট 10টা। তো আর দেরি করব না, তো চলো এই যে বাড়ির সকলের জন্য এবং কলেজের বন্ধুদের জন্য আমরা তারাপীঠ থেকে প্রসাদ নিয়ে যাচ্ছি। আর দেরি না করে চলো ডাইরেক্ট দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো গাইস, ট্রিপ মিটারকে আজকের জন্য 0 করে দিচ্ছি। তো আমাদের এই যে হোটেল, এই হোটেল থেকে তাহলে আমাদের বাড়ি পর্যন্ত জার্নি কতটা হবে আজকে টোটাল জার্নি, তো সেটা একদম পারফেক্টলি জানা যাবে। তো ট্রিপ 1কে 0 করে দিলাম, আর এখন ঘড়িতে বাজে 10টা 30, আর আমরা বোলপুরের উদ্দেশ্যে জার্নি আমাদের স্টার্ট করলাম। তো এখান থেকে তো গাইস, এখান থেকে সাঁইথিয়া হয়ে বোলপুরের ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 60 কিলোমিটার অ্যাজ পার গুগল ম্যাপস। তো দেখা যাক, অলরেডি এখন 10টা 31 বেজে গেছে। তো কতক্ষণের মধ্যে আমরা বোলপুর শান্তিনিকেতন পৌঁছাই। আর অসহ্য গরম গায়েস, কি বলবো, মানে মাথা খারাপ করা গরম, খুবই কষ্ট হচ্ছে। আর হলেও কিছু করার নেই, এভাবেই আমাদেরকে রাইড করতে হবে। তো একটা জিনিস খুব ভুল হয়ে গেছে, আমি আমার রাইডিং গ্লাভসটা আনতে ভুলে গেছিলাম, যার জন্য উইদাউট গ্লাভসে রাইড করতে হচ্ছে। এবং তোমরা জানো যে R15 ভার্সন 3-তে উইদাউট গ্লাভস রাইড করা কতটা টাফ একটা ব্যাপার, কারণ পুরো বডির ওয়েটটা পুরো হাতের উপর চলে আসে, যার জন্য রাইড করতে খুবই অসুবিধা হয়। তো যাই হোক, একটু তো ম্যানেজ করে নিতে হবে আমাদেরকে। আর রাস্তা এখনো পর্যন্ত ভালো, অসুবিধা নেই। তো দেখা যাক, রাস্তায় যেতে যেতে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে বোলপুর স্টেশন, আর তারাপীঠ থেকে আর আমরা এখন রাইটে নেব এই যে শান্তিনিকেতন। শান্তিনিকেতন, বিনয়া ভবনা, শিক্ষা ভবনা, সঙ্গীত ভবনা, আর কালা ভবনা, আর আশ্রম এরিয়া। তো এই হচ্ছে রোড, আর ওটা দিয়ে আমরা এলাম, ওটা হচ্ছে বোলপুর স্টেশন, ওই যে লেখা আছে, যেটা দিয়ে আমরা পেরিয়ে আসলাম। স্টেশন পেরিয়ে আমাদেরকে রাইট টার্ন নিতে হলো। তো তারাপীঠ থেকে অলমোস্ট 62 কিলোমিটার রাইড করে আমরা পৌঁছে গেলাম বোলপুর, সামনেই শান্তিনিকেতন, আর 500 মিটার মতো সামনে। ওয়াও, সিরিয়াসলি পুরো একদম মনটা শান্তি শান্তি হয়ে গেল। এটা হচ্ছে কালা ভবন। বাংলাতে বলে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। হ্যাঁ, সেই দৃশ্যটা এখানে রামকিঙ্কর বেশ তুলে ধরেছেন। এটা 1955 সালে শুরু করেছিলেন, 1956 সালে শেষ করেছিলেন। কিভাবে করেছিলেন? প্রথমে একটা লোহার ট্যাকচার তৈরি করার পর সিমেন্ট, বালি আর নুড়ি পাথর মাখিয়ে দূর থেকে তৈরি করেছিলেন। আচ্ছা, এই মূর্তিটা আপনার ওই বাংলা সহজ পাঠ বই যদি দেখে পড়েছেন, ওই বাংলা সহজ পাঠ বই খুললে যে আমরা প্রতি পাতায় পাতায় যে কালো কালো ছবিগুলো পেন্টিং করা আছে, হ্যাঁ, এই মূর্তিটাও ওই বাংলা সহজ পাঠ বই দেখতে হবে। আচ্ছা আচ্ছা। তো শুনে নিলে কাকুর মুখ থেকে। কাকু, আপনার নামটা কি? আমার নাম জয়ন্ত পাল।
জয়ন্ত পাল। তো কাকুর ফোন নাম্বার দিয়ে দেবো তোমাদের ডেসক্রিপশান বক্সে। তো যারা ভিডিও দেখছো তো ফলো করো ডেসক্রিপশান বক্সটা, কারণ সেখানে সমস্ত ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। আর শান্তিনিকেতন এলে অবশ্যই ওই কন্ট্যাক্ট নম্বরে কাকুর সাথে যোগাযোগ করে নিও। কাকু খুব সুন্দর করে জিনিসগুলো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, যার ফলে আমাদেরও বুঝতে খুব সুবিধা হচ্ছে এবং দেখতেও খুব ইন্টারেস্টিং লাগছে। ওকে, চলো যাওয়া যাক নেক্সট গন্তব্যস্থল। আমার বাড়িটা দেখছেন, হ্যাঁ এই বাড়িটা আপনারা যদি ছোটবেলায় বাংলার সহজ পাঠ বই পড়ে থাকেন, আচ্ছা, বাংলার সহজ পাঠ বই খুললে যে আপনার প্রতি পাতায় পাতায় যে কালো কালো ছবিগুলো প্রিন্টিং করা আছে, সেই প্রিন্টিংগুলো করেছিলেন নন্দলাল বসু। হ্যাঁ, নন্দলাল বসু, নন্দলাল বসু, এই নন্দলাল বসু বাড়ি এটা। আচ্ছা, তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ, ভেতরে আর ঢুকছি না, হাতে সময় খুব কম রয়েছে। এটাই হচ্ছে নন্দলাল বসুর বাড়ি। একটু জুম করে দেখিয়ে দিই, এই যে দেখো ভেতরে, এটা হচ্ছে নন্দলাল বসুর বাড়ি। গাড়িটা দেখছেন, হ্যাঁ, এটা হচ্ছে ছেলেদের হোস্টেল। এই হোস্টেলটার নাম হচ্ছে শ্রীপল্লী নন্দন বয়েজ হোস্টেল, নন্দন সদন। ওই নন্দলাল বসুর নামকরণ করে এই হোস্টেলটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো শুনলে তোমরা, চলুন। এই বাঁদিকে যে বাড়ি দেখছেন, আচ্ছা, এই বাড়িটা আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের পরে যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন অমর্ত্য সেন, হ্যাঁ হ্যাঁ, এটি হচ্ছে আপনার অমর্ত্য সেনের বাড়ি। আচ্ছা আচ্ছা, অমর্ত্য সেনের বাড়ি না? এই যে গেটে দেখুন বাংলায় লেখা আছে প্রতিচি, হ্যাঁ প্রতিচি, আর এখানে লেখা হচ্ছে এটি সেন। এটি সেন কিন্তু আপনার অমর্ত্য সেন নয়। আচ্ছা, এটি সেন হচ্ছে আপনার অমর্ত্য সেনের বাবার নাম হচ্ছে আশুতোষ সেন। আশুতোষ সেন, তো ওনার বাবার নাম অনুসারে বাড়িটার নাম হয়েছে। বাড়িটার নাম প্রতিচি। প্রতিচি, বাড়িটির নাম প্রতিচি, আর এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। আর ওনার বাবার নামটা কি বললেন? আশুতোষ সেন। হ্যাঁ, আশুতোষ সেন। তো ওনার বাবা আশুতোষ সেনের নাম অনুসারে বাড়িটির নামকরণ হয়েছে। চলুন এবার নেক্সট। বাড়ি যে বিল্ডিংটা দেখছেন, আচ্ছা, এটা হচ্ছে এগ্রো ইকোনমিক রিসার্চ সেন্টার। অ্যাগ্রো ইকোনমিক রিসার্চ সেন্টার, কৃষি অর্থনৈতিক গবেষণা কেন্দ্র। আচ্ছা, এই যে বিশ্বভারতী শান্তিনিকেতন নিচে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ গাইস, এটাই হচ্ছে অ্যাগ্রো ইকোনমিক রিসার্চ সেন্টার। চলে যাচ্ছে, হ্যাঁ, সঙ্গীত ভবন, সঙ্গীত আচ্ছা, কলেজ। আচ্ছা। সঙ্গীত নিয়ে যারা পড়াশোনা করে তাদের ডিপার্টমেন্টের দিকটা। আচ্ছা, তো তোমরা শুনে নিলে যে সঙ্গীত নিয়ে যারা স্টাডি করছে, পড়াশুনো করছে, তো তাদের ডিপার্টমেন্ট হচ্ছে এই সোজা সঙ্গীত ভবন। চলুন নেক্সট। এখানে আমাদের একটা লাল বান বলে পুকুর আছে। আচ্ছা, সেই পুকুরে ধোপারা কাপড় কাচতো, হ্যাঁ, বা আজও পর্যন্ত ওই পুকুরে ধোপারা কাপড় কাচে। আচ্ছা, তা সেই দৃশ্যটা এখানে রামকিঙ্কর বেশ তুলে ধরেছেন। আচ্ছা আচ্ছা, এই মূর্তিটা তৈরি করতে করতে উনি হঠাৎ অসুস্থ হয়ে গেছিলেন এবং মারাও গেছেন। ওই যে দেখুন মাথাটা তৈরি হয়নি, মাথাটা ইনকমপ্লিট রয়ে গেছে। তো জুম ওনার করে জীবন তোমাদেরকে হচ্ছে দেখাচ্ছি, ওনার জীবন হচ্ছে এইটাই শেষ, এটাই শেষ মূর্তি। রামকিঙ্কর বেশ নাম শুনেছি, অনেক বড়, নামকরা হ্যাঁ, উনি ভাস্কর্য উপাধি পেয়েছিলেন। হ্যাঁ, ভাস্কর্য উপাধি পেয়েছিলেন, ঠিক। তো এটাই হচ্ছে ওনার শেষ মূর্তি। বাড়িটা দেখছেন, হ্যাঁ, এই বাড়িটাতে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ে মীরা দেবী থাকতেন। আচ্ছা আচ্ছা, তা মীরা দেবী যখন 22 বছর বয়স তখন টিবি আক্রান্ত রোগে মারা যায়। তখন তো টিবি চিকিৎসা ছিল না। টিবি আক্রান্ত রোগে মারা যাওয়ার পর রবীন্দ্রনাথ ঠাকুর নিজের ঘরে বসবাস করতে লাগলেন। আচ্ছা, এবং হয়তো বসবাস করতে করতে রবীন্দ্রনাথ ঠাকুর যে মালঞ্চ কাব্যটা লিখেছিলেন, হ্যাঁ, এই বাড়িতেই বসে লিখেছিলেন। আচ্ছা, ওই জন্য বাড়িটার নাম হচ্ছে মালঞ্চ বাড়ি। ও ও, ওই জন্যই এটার নাম হচ্ছে মালঞ্চ বাড়ি। এখানে বসেই তিনি ওই কাব্যগ্রন্থটা লিখেছিলেন, ঠিক, রাইট। এটাকে বলা হয় দেশান্তর বা যাযাবর। আচ্ছা, যাযাবররা দেখেন এক জায়গায় কোনদিন বসবাস করে না, এক জায়গা থেকে এক জায়গায় উঠে চলে যায়। হ্যাঁ, তো সেই দৃশ্যটা এখানে রামকিঙ্কর বেশ তুলে ধরেছেন। হ্যাঁ, পেছনে বাঁকে বাড়ির জিনিসপত্র, সামনে বাঁকে একটা বাচ্চা আছে, ওইদিকে মায়ের কোলে একটা বাচ্চা আছে, মাথায় ঝুড়ি, ওপরে তালায় বা চাটায়, সঙ্গে নিচে একটা কুকুর। পুরো পরিবারটাই আপনার এক জায়গা থেকে এক জায়গায় উঠে চলে যাচ্ছে। তো এই দৃশ্যটা এখানে রামকিঙ্কর বেশ তুলে ধরেছেন। এটা 1938 সালে শুরু করেছিলেন, 1939 সালে শেষ করেছিলেন। ঠিক ওই একইভাবে এটাও লোহার ট্রাকচার তৈরি করার পর এটাও সিমেন্ট বালি নুড়ি পাথর মাখিয়ে এটাও দূর থেকে ছুঁড়ে ছুঁড়েই তৈরি করেছিলেন। এই মূর্তিটাও বাংলা সহজ। আচ্ছা, এটাও বাংলা সহজপাঠ বইতে দেখা যাবে। আচ্ছা, চলুন নেক্সট। এই বাঁদিকে দেখুন, বাঁদিকে যে বিল্ডিংটা দেখছেন, হ্যাঁ, এটা কিন্তু আমরা পুরোটাই একটাই হল ঘর। আচ্ছা, পুরোটাই একটাই হল, এখানে কোনো পার্টিশন নেই। এত বড় ঘরটার মধ্যে এটাকে বলা হয় শান্তিনিকেতনের নাট্যঘর। শান্তিনিকেতনের নাট্যঘর, নাট্যঘর, যে সমস্ত শান্তির নাটকগুলো হয় এই হল ঘরের ভেতর হয়।
এবং বিশ্বভারতী যখন পরীক্ষা হয় তখন কিছু কিছু ডিপার্টমেন্টের পরীক্ষা আপনার এই হলঘরের মধ্যে পরীক্ষাও না হয়। আচ্ছা আচ্ছা, চলুন যাওয়া যাক নেক্সট। এই ডান দিকে যে একটা টাচু দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এই টাচুটা কি হতে পারে একটু অনুমান করে বলতে পারবেন? এটা একটা স্তম্ভের মতো লাগছে, পিলার জাস্ট লাইক স্তম্ভ। হ্যাঁ, কিসের স্তম্ভ ওটা আসছে না? ঠিক না, না না, এটা হচ্ছে আমাদের লিপ মানে ঠোঁট। আচ্ছা, এটা যেন হারমোনিয়ামে যেটা আমরা সপ্তস্বর, যেটা আমরা হ্যাঁ হ্যাঁ সপ্তসুর, হ্যাঁ নি সা, হ্যাঁ ঠোঁটের আকৃতি যেটা আমরা হচ্ছে সা, ওটা আমরা কতটা বড় হচ্ছে? আচ্ছা আচ্ছা, রে গা গা মা, ঠোঁটের আকৃতি যেটা হবে সেই জিনিসটা এটা তুলে ধরা আছে। ওয়াও, একদম সেই মাপেই জিনিসটা করা আছে, একদম ঠোঁটের আকৃতির। অসাধারণ, দারুণ শিল্পকলা। আর তার বাঁদিকে যে বিল্ডিংটা দেখছেন, হ্যাঁ এটা আপনার সামনে গেট আছে। আচ্ছা, এইটা হচ্ছে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম। এই মিউজিয়ামটা আপনার বুধবার আর বৃহস্পতিবার বন্ধ থাকে। এই মিউজিয়ামটা খোলা থাকলে আপনার পার হেড 70 টাকা করে টিকিট লাগবে। আচ্ছা, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করতেন, জামা, জুতো, ছাতা, লাঠি, খাতা, কলম, পেন, বই ইত্যাদি সমস্ত জিনিসটা ভেতরে ঢুকে দেখতে পারবেন। আর একটু ভেতর দিকে গেলে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের 5টা বসবাস বাড়ি, গাড়ি সব কিন্তু আপনার এই মিউজিয়ামের ভেতরে আছে। আচ্ছা আচ্ছা, তো রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র এখানে আছে। এটা আমরা বুধবার আর বৃহস্পতিবার বন্ধ থাকে। আচ্ছা, বুধবার আর বৃহস্পতিবার বন্ধ থাকে, তো তোমরা ইনফরমেশন পেয়েই গেলে। আর তো যে মিউজিয়ামটা তোমাদেরকে একটু আগে দেখালাম, এটাই হচ্ছে সেই মিউজিয়ামের গেট, রবীন্দ্র ভবন। আচ্ছা, আজকের দিনে আসতে আমরা এই একটা বিশাল জিনিস মিস করে গেল, কারণ মিউজিয়ামটা দেখা হলো। তো গায়েস, এই হচ্ছে ছাতিমতলা ঐতিহ্যময় প্রাঙ্গণ সংরক্ষিত এলাকা। এই হচ্ছে ছাতিমতলার ভিউ। আচ্ছা, সামনে দেখুন, সামনে যে জায়গাটা দেখছেন, আচ্ছা এই জায়গাটা হচ্ছে আপনার শান্তিনিকেতন আসল জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে ছাতিমতলা। আচ্ছা, এই জায়গাটা কেন্দ্র করে শান্তিনিকেতন সৃষ্টি। এই যে আপনারা সকলেই ঘুরতে এসছেন রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন, তাই তো? হ্যাঁ, কিন্তু শান্তিনিকেতন সৃষ্টি রবীন্দ্রনাথ ঠাকুর করেননি। শান্তিনিকেতন সৃষ্টি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, তো শান্তিনিকেতন কীভাবে সৃষ্টি হয়েছিল? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দেশ ভ্রমণে খুব শখ ছিল। উনি সারা ভারতবর্ষ তো ঘুরেছেন, অনেক বিদেশে ঘুরেছেন, কিন্তু কোথাও মনের আনন্দ, আত্মার শান্তি উনি কোথাও পাননি। তা তখনকার দিনে আমরা যন্ত্রচালিত কোনো গাড়ি যাতায়াত করতো না। তখনকার দিনে হয় গরু গাড়িতে, নয় পালকিতে, নয় নৌকোতে যাতায়াত করতে হতো। তা কলকাতা জোড়াসাঁকো বাড়ি থেকে বেরিয়ে গঙ্গায় চড়ে নৌকো করে কাটোয়ায় গুনুটিয়া ঘাট পৌঁছান। গুনুটিয়া ঘাট থেকে পালকি চড়ে চলে সব তারাপীঠ। তারাপীঠে গিয়ে বামাখাবার সঙ্গে সাক্ষাৎ হয়। বামাখাবাকে বলেন যে সারা ভারতবর্ষ বা অনেক বিদেশ ঘুরলাম, কিন্তু কোথাও মনের আনন্দ, আত্মার শান্তি আমি পেলাম না। উনি তখন বলেন এখান থেকে দক্ষিণে 74 কিলোমিটার যাওয়ার পর ভুবনডাঙ্গা বলে একটা জায়গা আছে। ভুবনডাঙ্গা। আচ্ছা, সেই ভুবনডাঙ্গায় একটা জঙ্গলের মধ্যে জোড়া ছাতিম গাছ আছে। সেই ছাতিম গাছের নিচে বিশ্রাম নিলে মনের আনন্দ, আত্মার শান্তি ফিরলেও ফিরতে পারে। উনি তাই বলেন পালকি চড়ে আস্তে আস্তে দেখুন পালকির মতো বেদি করা আছে, বেদির ভেতরে ছাতিম গাছ আছে। হ্যাঁ, তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে জুম করে একটু দেখিয়ে দিই। ওই যে পালকি করা আছে ওইখানে, আর বেদির মধ্যে একটা ছাতিম গাছ আছে, আর একটা মনে হয় বাইরে আছে না? হ্যাঁ। আচ্ছা, এই ছাতিম গাছের নিচে বিশ্রাম নেওয়ার পর হ্যাঁ সত্যি মনের আনন্দ, আত্মার শান্তি ফিরে পায়। আচ্ছা, তখন এই রাস্তাগুলো দেখছেন, রাস্তাগুলো সব মাটির রাস্তা ছিল। আচ্ছা, সেই মাটির রাস্তা দিয়ে সব আদিবাসী মেয়েরা কাজে যাচ্ছে। ওনাদেরকে ডেকে জিজ্ঞাসা করা আছে এত সুন্দর জায়গাটা কার? এখান থেকে 14 কিলোমিটার দূরে হ্যাঁ রায়পুর বলে একটা জায়গা আছে। রায়পুরের জমিদার ভুবন মোহন সিং এর জায়গা। আচ্ছা, ওই ভুবন মোহন সিং এর জায়গা ছিল বলে জায়গাটার নাম ছিল ভুবনডাঙ্গা। ভুবনডাঙ্গা। তা ওনার কাছে গিয়ে বললেন যে আস্তে আস্তে যে জায়গাগুলো দেখলাম ওই জায়গাগুলিকে আপনার? উনি তখন বললেন আমি এখানকার জমিদার, এখানে যত জায়গা দেখছেন সমস্ত জায়গাটাই আমার। তারপরে তো আমার কিছুটা জায়গা দিতে পারবেন, একটা ব্রহ্ম সমাজের আশ্রম করব। উনি বললেন কোন জায়গা বলছেন বুঝতে পারছি না। পুনরায় পালকি করে নিয়ে এলেন এবং জায়গাটা দেখালেন। দেখার পর বলেন ঠিক আছে, আপনি যখন ব্রহ্ম সমাজের আশ্রম করবেন এ তো ভালো কথা, তা আমরা যতদূর দু চোখ যাই ততদূর জায়গা আপনাকে দান করলাম। উনি তখন বলেন না, আমি ব্রহ্ম সমাজের মানুষ, বিনামূল্যে তো আমি কোনো জিনিস গ্রহণ করি না। বলে ঠিক আছে, আপনার যে কোনো মূল্যে আমি তাতেই সন্তুষ্ট হব। তখনকার দিনে আপনার 1 টাকার বিনিময়ে ওই সামনে কাজ মন্দির দেখাবো, ওই কাজ মন্দির থেকে এই ছাতিমতলা চত্বর নিয়ে 1 টাকার বিনিময়ে 20 বিঘা জায়গা দিয়েছিলেন। তারপরে 1861 সালে সামনে একটা হলুদ রঙের বাড়ি দেখাবো, ওই বাড়িটা তৈরি করলেন, নাম দিলেন শান্তিনিকেতন আশ্রম। শান্তিনিকেতন আশ্রম। রবীন্দ্রনাথ ঠাকুর যখন 30 বছর পর যখন শান্তিনিকেতন পাকাপাকিভাবে বসবাস করতে লাগলেন, মানে ছাতিমতলায় 5 জন ছাত্র নিয়ে প্রথম গাছের নিচে ওপেন আস্তে আস্তে নাম হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। আজকে বর্তমানে আপনার 12,000 ছাত্রছাত্রী, 22টা ভাষা এখানে ক্লাস হয়। বাপরে,
ওই যে পেছনে যে বাগানগুলো দেখছেন, হ্যাঁ। এই বাগানগুলোর নাম হচ্ছে অম্রকুঞ্জ, বকুলবীথি, শালবীথি। ওগুলো সব কিন্তু এখনো পর্যন্ত গাছের নিচে ওপেন ক্লাস চলে। আচ্ছা, এই বাড়িটা হচ্ছে শান্তিনিকেতন আশ্রম বা শান্তিনিকেতন ঠাকুর বাড়ি। আচ্ছা আচ্ছা। শান্তিনিকেতন সৃষ্টি হওয়ার পর মহর্ষি দেবেন্দ্রনাথ প্রথম বাড়িতে তৈরি করেছিলেন এই বাড়িটা 1861 সালে। 1861। আর ওই ভেতরে যে ডান দিকে যে গাছগুলো দেখছেন, আচ্ছা, ওই গাছগুলো হচ্ছে আমলকি গাছ। ভেতর ওই আমলকি তো গাছের ভেতরের গাছগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ ওইগুলো হচ্ছে আমলকি গাছ। ওই আমলকি গাছের নিচে বসে এবং আমলকি গাছকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছিলেন, হ্যাঁ। আমলকি বন কাপে যেন বুক করে দুদিনের সময় হয়েছে পাতাখন শুরু, ওই হ্যাঁ। জায়গাতেই বসে লিখেছিলেন। আচ্ছা আচ্ছা, ওই আমলকি বন যে কবিতাটা রয়েছে, তো এই আমলকি গাছের নিচে বসেই উনি ওই কবিতাটা লিখেছেন। উপাসনা গৃহ, উপাসনা, উপাসনা গৃহ, এটাই হচ্ছে উপাসনা গৃহ। এখানে আমরা প্রতি বুধবার আচ্ছা, সকাল 6:30 থেকে 7:30 1 ঘন্টা উপাসনা হয়। হুম, তবে ভেতর ঢুকে আপনারা ব্রহ্ম সমাজ আশ্রমে, ব্রহ্ম সমাজের দীক্ষায় দীক্ষিত যারা উপাসনা করতে পারেন, সেক্ষেত্রে ঢুকতে গেলে কিন্তু ড্রেসের প্রয়োজন। আচ্ছা। ছেলেদের ক্ষেত্রে লাগবে সাদা পায়জামা। ঠাকুর 1891 সালে তৈরি করেছিলেন। 1891 সালে। 1891 সালে এটা সৃষ্টি করা হয়েছিল বেলজিয়াম আর ইতালিয়ান কাঁচ দিয়ে। এই বাড়িটাকে বলা হয় তালক ধ্বজ। তালক ধ্বজ বলা তালক হয়। ধ্বজ, তা ধ্বজ মানে পতাকা। হ্যাঁ, তা ওই যে ঘরটার মাঝখানে দেখুন একটা পতাকার মতো তাল গাছ দাঁড়িয়ে আছে। তাল গাছ দাঁড়িয়ে আছে, হ্যাঁ। তো রবীন্দ্রনাথ ঠাকুর এই ঘরটায় বসে এবং এই ঘরটাকে কেন্দ্র করে একটা কবিতা লিখেছিলেন, হ্যাঁ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে ওকে কেন্দ্র করে। এই ঘরটা বর্তমানে নাম হচ্ছে কারু সংঘ। কারু সংঘ, কারু সংঘ, কারু সংঘ। কি বিশাল বট গাছ! এই ডান দিকে যে বট গাছটা দেখলেন, হ্যাঁ, এই বট গাছটা আনুমানিক বয়স হচ্ছে আপনার 150 বছর। 150 বছর। এই বট গাছটা হয়তো আপনারা প্রত্যেকে বাড়িতে বসেও দেখেছেন, মনে করছে। হ্যাঁ হ্যাঁ ছোটবেলায় বাংলার সহজ পাঠ বই যদি পড়ে থাকেন, হ্যাঁ হ্যাঁ বাংলার সহজ পাঠ বইয়ের ওপরের পৃষ্ঠাতে দেখবেন একটা বট গাছের ছবি দেখা যায়। হ্যাঁ, এই সেই বট গাছের ছবিটাই, এই বট গাছেরই ছবি সহজ পাঠে যেটা দেওয়া থাকে। হ্যাঁ, এই বট গাছটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুর বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আচ্ছা, এখান থেকে 3 কিলোমিটার দূরে খোয়াই, সেই খোয়াই বেড়াতে গিয়েছিলেন। হ্যাঁ, বেড়াতে গিয়ে একটা ছোট্ট বট গাছের চারা দেখেন, সেই বট গাছের চারাটা তুলে নিয়ে আসেন এবং ওখান থেকে 3টি নুড়ি পাথর নিয়ে আসেন, গাছটা এখানে লাগাই। ওই যে নাম দেয় 3 পাহাড়। দেখুন 3টে পাথরের ধাপ আছে। হ্যাঁ, 3টে পাথরের ধাপ আছে, দেখো গাছটা আমরা আস্তে স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, গাছটা আমরা আস্তে আস্তে বড় হতে থাকলো। হ্যাঁ, একবার ফার্স্ট থেকে রিপিট করুন। এই শান্তিনিকেতন যেটা ঘুরতে হচ্ছে, হ্যাঁ, এই থেকে আমার সঙ্গে ক্যাম্পাসটা ঘুরছে। ক্যাম্পাসটা ঘুরছি। হ্যাঁ, শান্তিনিকেতন দেখার জায়গা হচ্ছে শান্তিনিকেতন বাইরে সাইড সিন যে জায়গাগুলো আছে, সাইড সিন গুলো, যেটা আমরা পলাশবনি গ্রাম, পলাশবনি গ্রাম, বৃষ্টি কুটুম শিকার হয়েছিল বাহামণি বাড়ি আদিবাসী গ্রাম। হ্যাঁ হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর নিজে যেখানে বেড়াতে যেতেন খোয়াই, হ্যাঁ, গ্রাম ছাড় রাঙামাটির পথ, হ্যাঁ, সোনাঝুরি, ওইগুলো হচ্ছে দেখার জায়গা। এবং 34 ফুট বুদ্ধ মূর্তি আছে। তারপর আপনার প্রকৃতি ভবন আছে, আমার কুটির আছে, তারপর আপনার সৃজনী শিল্পগ্রাম আছে, তারপর আপনার সুরুলের রাজবাড়ি আছে, তারপর আপনার কোপাই নদী, যে নদীকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। সেই কোপাই নদী আছে, তো ওই কোপাই নদীকে নিয়ে তিনি এই কালজয়ী কবিতাটি লিখেছিলেন। তারপর আপনার সতী মায়ের 51 পীঠের একটা পীঠস্থান আছে, কঙ্কালী মায়ের মন্দির। হ্যাঁ হ্যাঁ, 51 পীঠের 51তম পীঠস্থান। এই জিনিসগুলো দেখতে গেলে আমরা সময়, হ্যাঁ, অনেক সময় লাগবে, মিনিমাম 1-2 দিন তো লেগেই যাবে, 2 দিন লেগে যাবে সমস্তটা ঘুরে দেখতে। তো আমরা শুধু আজকে ক্যাম্পাসটুকু ঘুরছি, আমাদের হাতে সময় যেহেতু কম রয়েছে, পরে যদি কখনো আসি তো পুরোটা ঘুরে দেখব। আর অবশ্যই কাকুর সাথে যোগাযোগ করব, দারুণভাবে বুঝিয়ে দিচ্ছেন আপনি। জায়গাটা দেখছেন, হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে মৃণালী দেবী আনন্দ পাঠশালা। তা মৃণালী দেবী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। আচ্ছা, উনি 1901 সালে এখানে ক্লাস চালু করলেন, ক্লাস 1 থেকে ক্লাস 2 অবধি। কিছুদিন ক্লাস চালু করার পর চিন্তা ভাবনা করলেন এখানে আরো বাচ্চাদের শিক্ষা দিতে হবে, তখন নার্সারি স্কুলটা চালু করলেন। ক্লাস নার্সারি, এখানে নার্সারি থেকে ক্লাস 2 অবধি ক্লাস হয়। প্রত্যেকটা বাচ্চাকে 2টো করে আসন নিয়ে আসতে হয়, একটা আসনে নিজে বসে আর একটা আসনে বইপত্র রেখে পড়াশোনা হয়। আর ওই যে সিমেন্টের বেদিগুলো দেখছেন, আচ্ছা, ওই বেদিগুলো তো মাস্টারমশাইরা বসেন। ওই যে সিমেন্টের বেদিগুলো তোমরা দেখতে পাচ্ছ গাছের নিচে, এই সিমেন্টের বেদিগুলোতে টিচার্সরা বসেন আর কি। সেন্ট্রাল লাইব্রেরি। আচ্ছা, এটা হচ্ছে বিশ্বভারতী সেন্ট্রাল লাইব্রেরি, ওই যে লেখা আছে বিশ্বভারতী সেন্ট্রাল লাইব্রেরি। পৌষ মেলা হতাম না, আচ্ছা, ভেতরে গিয়ে ডান দিকে বিশাল মাঠ আছে, হ্যাঁ, ওইখানে আমরা শান্তিনিকেতন পৌষ মেলাটা হয়। আচ্ছা, এর ভেতরে যে বিশাল একটা মাঠ আছে, ওখানে শান্তিনিকেতনের যে পৌষ পার্বণের সময় যে পৌষ মেলাটা হয়, ওটা ওখানে হয়।
এটাই হচ্ছে উড ফসিল পার্ক। আর এই যে দেখো এখানে সব দেওয়া আছে। তো ফসিল পার্কে অ্যাডাল্টদের জন্য 10 টাকা, আর চাইল্ডদের জন্য হচ্ছে 5 টাকা করে, আর স্টুডেন্ট হলেও 5 টাকা। আর টাইম দিয়ে দিয়েছে, ওপেনিং টাইম 10টার সময় খোলে আর 4টার সময় বন্ধ হয়। আর টিকিট কাউন্টার 3:30টার পর বন্ধ হয়ে যায়। আর তো এই হচ্ছে পার্ক, উড ফসিল পার্ক। আর পার্কে ঢুকেই লেফট সাইডে হচ্ছে টিকিট কাউন্টার। তো ফার্স্টে টিকিট কাউন্টার চলে যাব। টিকিট কাউন্টারে গিয়ে এখানে টিকিটটা কেটে নিই চট করে। তো এই যে দেখো এখানে দেওয়া আছে ওয়েলকাম আমকোই উড ফসিল পার্ক। হ্যাঁ, ঝাড়গ্রাম থেকে আসছি। এই গ্রামটার নাম আমকোই, তাই না? আমকোই। তো চলো দেখো পার্কের মধ্যে কি আছে। এই দেখো একটা বড় ফসিল, জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে ফসিলটা, এগুলো এখানে যা দেখতে পাবে সমস্ত কিন্তু এটা একটা ফসিল। এদিকে দেখো, এগুলো সমস্ত উড ফসিল যা দেখছো, সব গাছ পাথরে পরিণত হয়েছে। এটা গ্রেট, কি বলবো, কিছু বলার নেই। অসাধারণ গাইস, অসাধারণ অসাধারণ। তো দেখছো এরকম জলাশয়, পদ্মের গাছ, আর তার উপরে যে ফসিল, অসাধারণ। তো গাইস দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, এগুলো সমস্তই হচ্ছে উড ফসিল পার্কের মধ্যে রয়েছে, সমস্তই কিন্তু ফসিল। আর এগিয়ে যাই সামনে, এখানে বড় বড় ঘাস রয়েছে। তো এই যে আমার ব্যাকগ্রাউন্ডের ভিউ তোমরা দেখতেই পাচ্ছ। এই জায়গাটা পুরোটা 4-5টা 360 সমস্তই কিন্তু এখানে ফসিল। এগুলো দেখার জন্যই এত দূর থেকে ছুটে আসা, এখানে আসার জন্যই। ওকে, আর পেছনে আছে রামকৃষ্ণ, এখানে পর্যবেক্ষণ করছে, দেখছে। আর আমকোই উড ফসিল পার্ক। তো এই হচ্ছে চারদিকের ভিউ। যা দেখছো এখানে সবই ফসিল। তো গাইস এখন ঘড়িতে বাজে 3:35, আর আমরা উড ফসিল পার্ক দেখে বেরিয়ে পড়লাম। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বাঁকুড়া, যার ডিস্টেন্স এখান থেকে 87 কিলোমিটার। তো 87 কিলোমিটার রাস্তা আমাদেরকে কভার করতে হবে। আর সবচেয়ে বড় কথা, রাস্তাঘাট অত্যধিক খারাপ। আর উড ফসিল পার্কটা একদম গ্রামের ভেতরে, জঙ্গলের ভেতরে পথ দিয়ে, অনেকটা আমাদের লালবাজার, ঝাড়গ্রামের যে লালবাজার আছে, সেই লালবাজার যাওয়ার যে রাস্তা, ঠিক সেই রাস্তার কথাটা মনে করাচ্ছে। আর একদম সিরিয়াসলি জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। তো তোমরা দেখো, এনজয় করো, আমরাও এনজয় করছি, কিন্তু প্রচণ্ড গরম, রাইড করতে খুব কষ্ট হচ্ছে। জানি না এখানে হাতির আপাতত কোনো ইনফরমেশন পাইনি যে এখানে হাতি আছে কি না। তো যাই হোক, রামকৃষ্ণ কেমন লাগছে? ওয়ান্ডারফুল। তো জানি না রামকৃষ্ণর আওয়াজটা শোনা গেল কিনা, ও বললো ওয়ান্ডারফুল। আমরা সেই সকালবেলা মুড়ি ঘুগনি খেয়ে বেরিয়েছিলাম তারাপীঠ থেকে, তারপর আর আমাদের এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি। এই উড ফসিল পার্কে এসে বিস্কিট আর কেক খেলাম। তো সামনে গিয়ে লেফট নিয়ে নিতে হবে। হ্যাঁ, এই লেফট।
তো জঙ্গল, খানা খন্দ, পাহাড়, পর্বত যেখানেই যাও গুগল ম্যাপের ভরসায় যাও। গুগল ম্যাপ সব থেকে বড় সঙ্গী। গুগল ম্যাপকে যদি তুমি ঠিকমতো ইউটিলাইজ করতে পারো, তুমি সারা পৃথিবী ঘুরবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় তুমি পৌঁছে যাবে, বাট তোমাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে। আর তা যদি তুমি ঠিকমতো করতে না পারো, তুমি একই জায়গায় গোল 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 পাক খেতে থাকবে। যে জায়গা থেকে তুমি যাত্রা শুরু করবে, দেখবে তুমি পুনরায় সেই জায়গাতেই এসে ফিরে এসেছো। এটাই হচ্ছে গুগল ম্যাপের ক্যারিজমা। ওকে গাইস, তো গুগল ম্যাপের কমপ্লিট ইউসেজ আমাদেরকে জানতে হবে এবং তার জন্য অবশ্যই গুগল ম্যাপ নিয়ে তোমাকে অনেক স্টাডি করতে হবে। আমরা উঠে লেফটে টার্ন নেব, অর্থাৎ আমরা ইলামবাজার হয়ে যাব। তো এই হচ্ছে মোড়। এখান থেকে আমরা এই যে আমখই ফসিল পার্ক এখানে দেওয়া আছে, আর এই রাস্তাটা সোজা চলে গেছে বাঁকুড়া। আমরা ইলামবাজার হয়ে বাঁকুড়া যাচ্ছি। এসেছিলাম দুর্গাপুর হয়ে আর যাচ্ছি ইলামবাজার হয়ে। এখন বাজে 4:25। আমরা ইলামবাজার উৎসবশীল পার্ক থেকে বেরিয়ে এখন আমরা পানাগড় রোডে একটা ধাবাতে দেখলাম, একটা ধাবা। প্রচন্ড খিদে পেয়েছিল, প্রচন্ড খিদে পেয়েছিল। সত্যি কথা বলতে কি সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, শুধুমাত্র বিস্কিট আর কি খেয়েছিলাম, ওই কেক অল্প খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। পানাগড়ে এসে এখন 4:25 বাজে, অর্থাৎ 4:30। সে সময় কি করছিলাম, লাঞ্চে কি কি মেনু আছে দেখে নাও। ভাত আছে, পাঁপড় আছে, আলু ভাজা, তরকারি, ডাল আর চিকেন আসছে। আর এই হচ্ছে চিকেন চলে এসছে। তো গাইস, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। এখন ঘড়িতে বাজে 5টা আর আমরা পানাগড় থেকে লাঞ্চ সেরে হালকা একটু রেস্ট করছিলাম। দিয়ে রেস্ট করে 8 ঘন্টা মতো, 4:30 থেকে 5টা পর্যন্ত 8 ঘন্টার একটা ব্রেক নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। তো বাঁকুড়া ডিস্টেন্স এখনও এখান থেকে 62 কিলোমিটার অ্যাজ পার গুগল ম্যাপ। আর সময় দেখাচ্ছে 1 ঘন্টা 27 মিনিট আর টাইম দেখাচ্ছে 6:29। 6:29-এ আমরা বাঁকুড়া পৌঁছাবো। তো দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা বাঁকুড়া পৌঁছাই। বাড়ি ফিরতে আমাদের রাত্রি 10টা বেজে যায়, তাই ব্লগটি শেষ করা হয়নি। খুব ক্লান্ত থাকায় আমরা ঘুমিয়ে পড়ি।